আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। বাংলাদেশ সীমান্তে অত্যন্ত সংবেদনশীল এবং সামরিক দিক থেকে ঝুঁকিপূর্ণ ড্রোন ব্যবহার করা শুরু করতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঠিক যেমনটা তারা করে থাকে পাকিস্তান সীমান্তে। এতদিন বিএসএফ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে নেত্রা, সুইস কিংবা নিনজার মতো ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করে আসছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এবার সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারি চালু করতে ইসরায়েলের তৈরি রুস্তম ও সার্টারের মতো ড্রোন ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা কৃত্রিম মেধাভিত্তিক ড্রোন কালভৈরবও যুক্ত করা হতে পারে। প্রশ্ন হলো, ভারত সরকার বাংলাদেশ সীমান্তে এতটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কেন? অন্যদিকে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সংগঠিত করতে রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। অবৈধ বাংলাদেশিদের ধরে এসব হোল্ডিং সেন্টার বা আটক শিবিরে রাখা হবে। ভারতের অন্যান্য রাজ্যেও এ ধরনের হোল্ডিং সেন্টার গড়া হয়েছে গত এক বছরে, তবে পশ্চিমবঙ্গে এই উদ্যোগ প্রথম নেওয়া হলো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরদিনই উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। সেখানকার সীমান্তে দেশে ফেরার আশায় সেখানে জড়ো হয়েছে শতাধিক বাংলাদেশি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এতদিন পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুই সীমান্তের ভূপ্রকৃতি, রাজনৈতিক সম্পর্ক এবং ভারত যে ধরনের ঝুঁকির মুখোমুখি হতো তার উপর ভিত্তি করে ভারত সরকার দুই সীমান্তে ভিন্ন কৌশল, ভিন্ন সমরাস্ত্র এবং ভিন্ন মাত্রার কড়াকড়ি আরোপ করত। দুই সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ নির্দিষ্ট কিছু মডেলের দেশীয় ও আমদানিকৃত ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে আসছে। ভারত সরকার বর্তমানে দুই সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়ন করছে। সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, এই স্মার্ট বর্ডার প্রকল্পে প্রযুক্তি, ড্রোন, রাডার এবং স্মার্ট ক্যামেরা ব্যবহার করা হবে, যা একটি দুর্ভেদ্য সীমান্ত তৈরি করতে সাহায্য করবে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ৬,০০০ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করতে স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সম্প্রতি দেশটির সীমান্তরক্ষী বাহিনীর এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল হলো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা এমন এক সমন্বিত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেন্সর এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্ক। এটি কোনো একক প্রযুক্তি নয়, বরং অনেকগুলো আধুনিক প্রযুক্তির এমন শক্তিশালী নেটওয়ার্ক যা ২৪ ঘন্টা সীমান্তের উপর নজরদারি করে। এই গ্রিডের মূল উপাদানগুলোর মধ্যে থাকে থার্মাল ও ইনফ্রারেড ক্যামেরা, স্মার্ট রাডার ও মোশন সেন্সরের মতো প্রযুক্তি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্ত এবং ইউরোপের কয়েকটি দেশের সীমান্তে অনুপ্রবেশ রুখতে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তের কিছু অংশে ভারত আগে স্মার্ট বর্ডার সিকিউরিটি গ্রিড ব্যবহার করেছে। এই প্রকল্পের আওতায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআর এর সহায়তায় বিশেষভাবে তৈরি ড্রোন মাউন্টেড রাডার সিস্টেম যুক্ত করা হচ্ছে, যা কুয়াশা, বৃষ্টি বা ঘুটঘুটে অন্ধকারেও দুই সীমান্তের যে কোনো অবৈধ নড়াচড়া রিয়েল টাইমে বিএসএফ কন্ট্রোল রুমে পৌঁছে দেয়। পাকিস্তান সীমান্ত তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হয়। এখানে ভারী এবং অত্যন্ত আধুনিক যুদ্ধংদেহী ও নজরদারি ড্রোন ব্যবহার করা হয়। এর একটি নাম হলো হিরান। এটি ইসরায়েল থেকে কেনা একটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘ সময় আকাশে উঠতে সক্ষম একটি ড্রোন। এটি পাকিস্তান সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারির জন্য ব্যবহৃত হয়। এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার নিজস্ব প্রযুক্তিতেও তৈরি ড্রোন তপস বা রুস্তম 2 পাকিস্তান সীমান্তে দীর্ঘক্ষণ ধরে হাই রেজলিউশন ছবি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত থাকে। ইসরায়েলের তৈরি সার্টার ড্রোনটি প্রতিকূল আবহাওয়ায় এবং রাতে পাকিস্তান সীমান্তে নিখুঁত নজরদারি চালাতে ব্যবহৃত হয়।
এই সীমান্তে চোরাচালান রোধে বিশেষ করে পাঞ্জাব সীমান্তে বাজ আক নামে একটি বিশেষ কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করা হয়। এটি দিয়ে পাকিস্তান থেকে আসা চোরাচালানি ট্রেনগুলোকে মাঝ আকাশে জ্যাম বা ধ্বংস করে দেয়। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে এতদিন অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে মূলত ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করা হতো। যেমন হালকা কোয়াডকপ্টার ড্রোন, নেত্রা ও ট্যাকটিক্যাল ড্রোন সুইচ ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইমার্জেন্সি নজরদারির জন্য নিনজা ড্রোন ব্যবহার করা হয়। সূত্রগুলো বলছে, পাকিস্তান সীমান্তে যে ধরনের সামরিক ড্রোন ব্যবহার করা হয় সেগুলো এখন থেকে বাংলাদেশ সীমান্তে ব্যবহার করা হবে। দুই সীমান্তের জন্য ভারত সরকার নতুন একটি ড্রোন তৈরিরও উদ্যোগ নিয়েছে। ভারতীয় সেনার বহরে সামিল হতে চলা পাইলটবিহীন এই ড্রোনটির সাংকেতিক নাম হলো কালভৈরব। এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর ফ্লাইং ওয়েস্ট ডিফেন্স অ্যান্ড এরোস্পেস বা FWODA। সম্প্রতি একটি বিবৃতিতে বেসরকারি প্রতিরক্ষা সংস্থাটি জানিয়েছে, কালভৈরব এর বাণিজ্যিক উৎপাদন হবে পর্তুগালের ওই সংস্থাটির নাম স্কেচ পিক্সেল LDA। চতুর্থ প্রজন্মের মার্কিন লড়াকু জেফ F-16 যাদের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সামরিক সরঞ্জাম নির্মাণের ইতিহাসে এই ঘটনা প্রথম। কালভৈরব মাঝারি উচ্চতায় 30 ঘন্টা ভেসে থেকে 3000 কিলোমিটার উঠতে পারে। সাথে 5 কেজি বিস্ফোরকও বহন করতে পারে কালভৈরব। মূলত একসঙ্গে ঝাঁক বেঁধে হামলা চালিয়ে শত্রুকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর সংস্থাটি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোর নির্বাচনে বিজেপি একচেটিয়াভাবে জেতার পর সীমান্তে শুধু কড়াকড়ি আরোপ করেছে, সাথে নিচ্ছে এমন যুদ্ধংদেহী মনোভাব। প্রশ্ন হলো কেন? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শুধু প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করে সীমান্তে নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয়। সেই কারণে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সীমান্ত পাহারায় নতুন কাঠামো তৈরি করছে ভারত। সে কারণে নির্বাচনের আগে দেয়া ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার BSF এর কাছে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। শিলিগুড়িতে 120 একর জমি দিয়েছে, সাথে চালু করেছে ডিটেক্ট ডিলেট ডিপোর্ট নীতি। মানে ভারতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে পুলিশ BSF এর কাছে হস্তান্তর করবে, BSF তাদের তুলে দিবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGBর কাছে। অভিযানে যেসব অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ধরা পড়বে তাদের আটক রাখার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার বা আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জেল থেকে সাজার মেয়াদ শেষে ছাড়া পাওয়া যেসব বিদেশি নাগরিকরা নিজ দেশে প্রত্যর্পিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাদেরও ওই সব হোল্ডিং সেন্টারে রাখা হবে। BBC বাংলার খবরে বলা হয়েছে, গত সপ্তাহের শেষে রাজ্য পুলিশের কাছে পাঠানো একটি সরকারি নোটে নির্দেশ দেওয়া হয়েছে, বেআইনিভাবে দেশে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রত্যর্পণ পদ্ধতি সংক্রান্ত যে নির্দেশ গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল, সেই পদ্ধতি মেনে প্রতিটি জেলায় আটক হওয়া বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশ মেনে ভারতের অন্য অনেক রাজ্যে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হয়েছে। সেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বলে সন্দেহ এমন অনেক মানুষকে আটক করে রাখা হয়। কালার কণ্ঠের এক খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে 12 বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদা এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে। 25 মে মালদার ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে 9 বাংলাদেশিকে। আটকদের গাজল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন 9 বাংলাদেশের মধ্যে 3 জন মহিলা ও 6টি শিশু রয়েছে। এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদের সন্দেহভাজন 3 বাংলাদেশিকে আটকের খবর পাওয়া গেছে। এদেরকে লালগোলার পদ্মা ভবনের 3 তলায় চালু হওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। BBC বাংলার খবরে বলা হয়েছে, পুশব্যাকের প্রথম ধাপই হলো এই হোল্ডিং সেন্টার। এদিকে এই হোল্ডিং সেন্টার চালুর খবর চাওয়া হওয়ার পর থেকে উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। গ্রেপ্তার এড়াতে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ওই সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। চ্যানেল 24 এর খবরে বলা হয়েছে, 25 মে থেকে মূলত হাকিমপুর সীমান্তে বাংলাদেশে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গেছে। বাংলা নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশে ফেরার অনুমতি পেতে BSF এর চেকপোস্টের সামনে ট্রলি, ব্যাগপত্র এবং নারী ও শিশু সহ অপেক্ষা করছেন তারা। সীমান্ত এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ আবার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একই দৃশ্য দেখা গিয়েছিল সোমবারও।
সীমান্ত সংলগ্ন একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। বাইরে অপেক্ষায় ছিলেন আরও 30 থেকে 40 জন। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেছেন, জলদি জলদি ভাগো। দর্শক, জলদি জলদি ভাগো নীতির সাথে বাংলাদেশ সীমান্তে সবচেয়ে হাই প্রোফাইল ড্রোন জড়ো করতে যাচ্ছে ভারত সরকার। পরিকল্পনা হলো নিরাপত্তার জন্য পুরোপুরি অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে ভারতের চিকেন স্নেকের নিকটবর্তী সীমান্তকে মুড়ে ফেলা। এরই মধ্যে এসব এলাকায় পরিত্যক্ত 5টি বিমান ঘাঁটিকে সচল করা হয়েছে, এমনকি ভারতের ক্ষেপণাস্ত্র এনে মহড়াও দেওয়া হয়েছে। এখন পাকিস্তান সীমান্তের মতো হাই প্রোফাইল এআই ড্রোন যুক্ত করা হবে বহরে। সূত্রগুলো বলছে, দুটি খবর ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। একটি হলো চীনের সহায়তায় তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ করার কথা, অন্যটি হলো চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি জেভ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কেনার খবর। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক শক্তিতে চীন পাকিস্তান যৌথ প্রযুক্তির যুদ্ধবিমান যুক্ত হলে তা ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত কৌশলে নতুন চাপ তৈরি করতে পারে। বাংলাদেশ জেভ-17 ব্লক 3 যুদ্ধবিমান সংগ্রহের দিকে যেভাবে এগোচ্ছে, তাতে আঞ্চলিক সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলেও তাদের ধারণা। এরই মধ্যে এই বিমানের একটি আধুনিক কম্ব্যাট সিমুলেটর বা প্রশিক্ষণ সরঞ্জাম গ্রহণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ আলোচনার পর এই সিমুলেটর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়, যেখানে চীন পাকিস্তান যৌথভাবে উন্নত যুদ্ধবিমান প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে। দর্শক, জেভ-17 থান্ডার ব্লক 3 মূলত চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন এবং পাকিস্তানের যৌথ উন্নয়ন করা একটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের ককপিটের আদলে তৈরি কম্ব্যাট সিমুলেটরটি পাইলটদের বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রাখে। এতে রাডার পরিচালনা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আধুনিক যুদ্ধ কৌশল অনুশীলন করা সম্ভব হয়। এতদিন বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনী যে ধরনের সরঞ্জাম ব্যবহার করত, তাতে সামরিক বাহিনীর সরঞ্জামের উপস্থিতি ছিল না, যেটি আছে পাকিস্তান সীমান্তে। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়ে ভারত যে নীতিগত সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে, তাতে সীমান্তে যে কোনো সময় উত্তেজনা ছড়ার আশঙ্কা বাড়ছে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা রুখে দিল বাংলাদেশ। কি অবিশ্বাস হচ্ছে? শেষ পর্যন্ত সাথে থাকুন, দেখুন কিভাবে ইরানি ষড়যন্ত্র রুখে দিল বাংলাদেশ। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা গতকাল ঈদ পালন করেছি, আজকে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই ঈদ পালিত হচ্ছে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে এবার পুরো মে মাস জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জি, ঠিকই ধরেছেন, এই ডোনাল্ড ট্রাম্প হলো নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো প্রোডাক্টস একটি খামারে পালিত অ্যালবিনো প্রজাতির একটি বিশেষ গরু। গোলাপি রঙের, তার চুলগুলো অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো, যে কারণে এই খামার মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এই মহিষটির নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পই যে এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে ভাইরাল হয়ে যাবে, সেটা হয়তো এই খামারে যারা ডোনাল্ড ট্রাম্পকে লালন পালন করেছেন তারাও ভাবেন। শুধুমাত্র যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেই সে ভাইরাল ছিল তা না, সেখান থেকে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমেও, গণমাধ্যমে উঠে এসেছিল বাংলাদেশের এই ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, এএফপি কিংবা ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ সহ অনেক বিদেশি গণমাধ্যমেও এই ডোনাল্ড ট্রাম্পের কথা এসেছিল এবং অনেক ভিডিওতেই এসেছিল যে আর কদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি দেওয়া হবে। আমি এই
কেন এটি নিয়ে এপিসোড করছি এবং এটা ঈদের স্পেশাল এপিসোড কেন, এর পেছনের গল্পটা বলবো, যে গল্পটা আসলে কেউ আমরা জানি না। এবং আমি যখন শুনেছিলাম আমি বেশ কিছুক্ষণ একদম চুপচাপ বসেছিলাম, যে একটা সামান্য মহিষ, দেখতে গোলাপি, চুলগুলো মার্কিন প্রেসিডেন্টের মতো করে আঁচড়ানো, এবং স্বভাবে কিন্তু বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প খুব নম্র স্বভাবের, এবং এই আলবিনো প্রজাতির মহিষগুলা এরা খুবই সফট হার্টেড হয়, ভদ্র নম্র প্রকৃতির হয়, এবং এদের যদি কেউ উত্ত্যক্ত না করে তাহলে এরা চুপচাপ থাকে, অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক উল্টো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলামি, তার এই যুদ্ধবাজ স্বভাব, যেটা আমরা নির্বাচনের আগে বুঝতে পারিনি, সেই দিক দিয়ে কম্পেয়ার করলে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প খুবই ভদ্র প্রকৃতির একজন মহিষ। এবার আপনাদের যে ঘটনাটা বলবো, যেটা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি, সেটা হলো যে এই ডোনাল্ড ট্রাম্পকে কেরানীগঞ্জের একজন মিস্টার মনিরুজ্জামান, তিনি প্রায় 12 লাখ টাকার কাছাকাছি এটি কিনে নিয়েছিলেন রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে। এবং এই রাবেয়া অ্যাগ্রো ফার্মের নারায়ণগঞ্জে কিন্তু প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসতেন এই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। তো মিস্টার মনিরুজ্জামান উনি কেরানীগঞ্জে, উনি এই মহিষটিকে কিনে নিয়ে গেছেন, এবং তাকে রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে খুবই রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছিল। একেবারে রেড কার্পেট, লাল গালিচা বিছিয়ে, ফুল দিয়ে খুব উৎসব মুখর পরিবেশে তাকে বিদায় দেওয়া হয়েছিল। এবং স্বভাবতই যারা তাকে লালন পালন করছিল, এই 700 কেজির ডোনাল্ড ট্রাম্পকে, তারা কিছুটা বিষণ্ণ ছিল। তারপরেও কুরবানিতে তাকে উৎসর্গ করা হবে এই কারণেই মনিরুজ্জামান সাহেব তাকে কিনে নিয়ে গিয়েছিলেন। এই খবর কিন্তু রাশিয়ার একটি গণমাধ্যমে এসেছিল, এবং তারা এটি দিয়ে বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কারণ কেন তার নাম ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হলো, মানে চরম একটা খোঁচা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে রাশিয়ার গণমাধ্যম। সেটি আবার ইরানি এম্বাসি তারা শেয়ার করেছে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বলেছেন বেচারা। তারপরেও সেখানেও কিন্তু ইরান থেমে থাকেনি। ইরান থেকে, ইরানের যে কালচারাল সেন্টার রয়েছে ঢাকায়, তারা দেখেছে যে এই ডোনাল্ড ট্রাম্পকে তারা কিনে নিলে এবং তারা যদি এটাকে জবাই করতে পারে, কুরবানি করতে পারে, সেটা বিশ্ব মিডিয়ায় আরেকটা খবর হবে, এবং তারা এটাকে নিয়ে একটা উল্লাস করবে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করেছে। এবং সেই লক্ষ্যে তারা এই মনিরুজ্জামান সাহেবের সাথে যোগাযোগ করেন। এই কালচারাল সেন্টারের দুজন দায়িত্বপ্রাপ্ত, একজন মিস্টার আহমেদ, একজন মিস্টার ইয়াসির, তারা যোগাযোগ করেন এবং তারা এই ডোনাল্ড ট্রাম্পকে আবার কিনে কোরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করেন। শুধু যদি তারা কোরবানি না দিতে পারলে অন্তত ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হচ্ছে এই ভিডিওটা তারা চান, এবং এই ভিডিওটা তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে এক ধরনের উল্লাস করতে চান। এই যে ইরানের যে পরিকল্পনা বা ষড়যন্ত্র যদি বলি, এইটি গোয়েন্দা সূত্রে জেনে ফেলে আমাদের ঢাকার মার্কিন দূতাবাস, এবং তাতে তাদের ঘুম হারাম হয়ে যায়। কারণ ইরানি উল্লাসের একটি বীভৎস কল্পিত দৃশ্য তারা যখনই ভাবে, তখনই তারা মনে করে যে না, এই ডোনাল্ড ট্রাম্পকে কোরবানির হাত থেকে রক্ষা করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত আছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন আহমেদকে একটি বিশাল SMS করেন। সেই SMS এ অনুরোধ করা হয়েছে, এটা মার্কিন রাষ্ট্রদূতের অনুরোধ মানে তো এখন বাংলাদেশে বোঝেনি, সেটা এক ধরনের আদেশ হয়ে যায়, কারণ এই মার্কিন সরকারের দাস যারা ক্ষমতায় আছে, এই SMS পেয়ে আমাদের ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে ছুটে চলে যান এই ডোনাল্ড ট্রাম্পের কাছে। এবং তিনি প্রথমে নারায়ণগঞ্জে যান, এবং তিনি পুলিশকে নির্দেশ দেন এই ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে যার কাছে যেখানেই পাওয়া যায় তাকে যেন থানায় নিয়ে আসা হয়। এবং তখন কেরানীগঞ্জ পুলিশ গিয়ে এই মনিরুজ্জামান সাহেবের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসেন থানায়, এবং সেখান থেকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে, সামনে পুলিশ, পিছনে পুলিশ এবং ব্যাপক নিরাপত্তার দিয়ে এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় ঢাকার জাতীয় চিড়িয়াখানায়। এবং ডোনাল্ড ট্রাম্পের যে কুরবানির সিদ্ধান্ত হয়েছিল সেটি বন্ধ করা হয়, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আর কুরবানি দেওয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্প এখন জাতীয়
চিড়িয়াখানায় থাকবেন। আর ডোনাল্ড ট্রাম্পকে সরকার মাত্র ৩,৩০,০০০ টাকা দিয়ে কিনে নিয়েছেন। অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্প, যার প্রকৃত মূল্য ১১ লাখ সামথিং, প্রায় ১২ লাখ টাকার কাছাকাছি, সেখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তারা বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় চিড়িয়াখানায় সরকারি নির্দেশ মোতাবেক পাঠাতে। আমি ভাবছিলাম এই খবরটা পাওয়ার পরে আমার একদিকে ভালোই লেগেছে যে একটি প্রাণীর জীবন পেল, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সবকিছুর শীর্ষেই তো আমরা ধারণা করি আমেরিকা। সেই আমেরিকা একটি মহিষ, তার নাম ডোনাল্ড ট্রাম্প, এবং তাকে কুরবানি করা হবে এবং সেই কুরবানির দৃশ্য দেখিয়ে কেউ একজন উল্লাস করবে, সেটি নিতে পারলো না। এবং তারা তাদের ধমক খেয়ে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে বলেছে কি, আপনারা কি চান না আমাদের সরকার টিকে যাক? মানে এই লেভেলে চলে গেছে যে একটা মহিষ, তাকে নিয়ে সামান্য ট্রল হতে হতে এটা বিশ্ব রাজনীতির এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এবং সেটি আমেরিকার বর্তমান দেউলিয়াত্ব এবং পাশাপাশি বাংলাদেশের সরকারের দেউলিয়াত্বকে আমাদের সবার সামনে উন্মোচন করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শত প্রতিকূলতার মধ্যেও ঈদ আপনাদের জীবনে আনন্দ বয়ে আনুক, এই প্রত্যাশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ।